এই চাপটা এ স্টার কি রে, কথা কথা বাস শেষ। এ স্টার পাইলে এমন আহামরি অ্যাডভান্টেজ। এই স্টার পাইলে অ্যাডভান্টেজ আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। এই ও হংকং, হ্যাঁ। ওই সিঙ্গাপুর আর হংকং তো সিমিলার স্ট্রাকচার। অন্য জায়গায় অ্যাপ্লাই করবা, আর নাইলে ইয়া করবা। আহ, না, নর্থ নর্থ সাউথ ভালো জায়গা, ডোন্ট ডোন্ট গেট মি রং। নর্থ সাউথ খারাপ জায়গা না। তবে you should apply abroad. Not applying abroad is a mistake, at least in this age. অ্যাপ্লিকেশন করছো না সবগুলা? রেসপন্স আসা শুরু হয়েছে? ইন্টারভিউটা যাতে অনেক কনভিনসিং হয়, আর ইন্টারভিউতে বি জেনুইন। হ্যাঁ, নাম ঠিকানা জিজ্ঞেস করবে, প্ল্যানস জিজ্ঞেস করবে। এখন দেখো তোমার প্ল্যানটা, তুমি কেন পড়তে চাও, ঠিক আছে? আমেরিকার ইউনিভার্সিটি যদি হয়, ওরা খুব দেখতে চায় তোমার প্ল্যান তুমি ইমপ্লিমেন্ট করবা কিভাবে। ও কিন্তু জানে তুমি আমেরিকা গেলে জীবনে বাংলাদেশে ফেরত আসবা না, কিন্তু ও দেখতে চায় তুমি কত ভালোভাবে এটা প্রেজেন্ট করতে পারো যে আমি এই সাবজেক্ট পড়া আমার কমিউনিটিকে এই সাপোর্ট দিব। তো তোমার বুঝে, ধরো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করব, তুমি কেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বা? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। এটা রাবিশ অ্যান্সার। এটার একটা প্রপার অ্যান্সার থাকতে হবে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো বিকজ আমি একদিন বিকাল বেলা বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে হাঁটতেছিলাম, যাওয়ার সময় দেখলাম একটা ছোট বাচ্চা ব্রিজের কর্নারে দাঁড়ায় আছে এবং ব্রিজটা শেক করতেছে। তখন আমি বুঝতে পারছি আমার ব্রিজ নিয়ে আরো পড়াশোনা করতে হবে, এবং আমার দেশে অনেক আন্ডার প্রিভিলেজ ব্রিজ আছে যেগুলো আমি কম দামে ডেভেলপ করবো, কারণ আমার কান্ট্রি ফকিন্নি কান্ট্রি। এরকম কিছু, মানে দেয়ার মাস্ট বি আ স্টোরি টু সাপোর্ট ইউর ক্লেম। ওরা এইটা দেখতে চায়। দে নো ইউ আর নট কামিং ব্যাক এন্ড দে ডোন্ট ওয়ান্ট ইউ টু কাম ব্যাক, দে ওয়ান্ট ইউ টু ওয়ার্ক ওভার দেম বিকজ দে ডাম। কিন্তু তোমাকে প্রেজেন্ট করতে হবে যে আমার মাথায় কিন্তু প্ল্যান আছে, মানে তোমার বুঝাতে হবে বাবা তুমি যা চাও আমি কিন্তু এটা কইরা আসছি। জিনিসটা বুঝতে পারছো? তাইলে ওরা তোমাকে মানে অ্যাওয়ার্ড করবে। এন্ড ট্রাই টু বি জেনুইন। অনেক স্টুডেন্ট আছে যে তার কমফোর্ট জোনের অনেক বাইরে চলে যায়, ইনজেনুইন হয়ে যায়। এটা হওয়ার দরকার নেই। তুমি জেনুইন থাকো, তুমি জেনুইন থাকো, তুমি কম জানো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি প্রেজেন্টেশনটা তো তোমার ভালো হয়। ঠিক আছে, ওরা এটা দেখতে চায় যে এই এর বাচ্চার কি প্ল্যানিং আছে, এ কি এই দুনিয়ায় এসে সার্ভাইভ করতে পারবে। প্লাস মেন্টাল ম্যাচুরিটিটা দেখে, তুমি কি ওই পরিমাণ মেন্টাল ম্যাচিওর। আমরা কিন্তু সবাই মনে করি আমরা মেন্টালি অনেক ম্যাচিওর, ছোটবেলা থেকে আমরা সবাই মনে করি, আমিও মনে করি, সবাই মনে করি, এটা আমাদের নেচার। কিন্তু আমার মেন্টাল ম্যাচুরিটি হয়তো ওদের স্ট্যান্ডার্ড মিট করতেছে না। আমার লিমিটেশনটা আমার বুঝতে হবে। তো এই জন্য ইন্টারভিউ, স্যাম্পল ইন্টারভিউ কয়েকটা দেখে নিও, ভালো স্যাম্পল ইন্টারভিউ কয়েকটা দেখে নিও, স্টাডি করো। এটা নিয়ে ওভার থিঙ্ক করার দরকার নাই, বাট তোমার ডিফেন্স যাতে তোমার রেডি থাকে, যে আমাকে যদি কিছু জিজ্ঞেস করা হয় আমি যদি এটা বলতে পারি। যেমন ধরো রুফাইদারে বললো তুমি কি পড়বে, রুফাইদ বললো আমি ইকোনমিক্স পড়বো। তুমি ইকোনমিক্স কেন পড়বো? আমি বড় ইকোনমিস্ট হবো। হইলো না কিন্তু। তোমার তোমার কান্ট্রি বা তোমার মানে এমন কিছু বলতে হবে যেটা তোমাকে ট্রিগার করছে এবং তুমি তার সলিউশন বাই করতে চাও। তাইলে ওরা কনভিন্সড হবে, আচ্ছা না ঠিক আছে, হি হ্যাজ আ প্ল্যান, অর এট লিস্ট শি ট্রাই টু প্রডিউস আ প্ল্যান। এটা এটা মোর ইম্পর্টেন্ট। ফাইনাল রেজাল্ট কিন্তু যারা পিএইচডি করে তাদের ম্যাক্সিমাম মানুষের ফাইনাল রেজাল্ট ইজ নাল। নাল মানে কি, রেজাল্ট আসে নাই। কিন্তু যে প্ল্যানটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সামনে একজন মানুষ তার এই প্ল্যান দেখে আগাইতে পারবে। এই জন্য প্ল্যান খুব ইম্পর্টেন্ট। তুমি এক্সিকিউট করতে পারো না পারো ইম্পর্টেন্ট, তোমার প্ল্যানটা ভালো থাকতে হবে। আর এশিয়ার ভিতরে আরো কিছু জায়গা আছে, এইসব জায়গাতেও হয়তো অ্যাপ্লাই করে দেখতে পারো। মিডল ইস্ট দেখতে পারো, কাতার দুবাই খারাপ না কিন্তু। কাতার দুবাই একটা সময় মানুষ খালি পার্টি করতে চাইত, এখন কিন্তু মানুষ এখানে পড়াশোনা করতে চায়, বিকজ ফ্যাকাল্টি তো কাতার দুবাইয়ের লোক না, ফ্যাকাল্টি সব আমেরিকান প্রফেসর। ওরা ভালো টাকাও দেয়। ওই জায়গায় অ্যাপ্লাই করে দেখো। এটা কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু খুব একটা যায় না, দুনিয়ার সবাই যায়, বাঙালিরাই কম যায়। তো তুমি ওখানে যে যদি ভালো স্কলারশিপ পাও, এটা দেখো। সাউদির ভালো ভালো কিছু ইউনিভার্সিটি আছে, দেখো। যদি তোমাকে সাউদিতে পড়ার পরে সাউদিতে কাজ করার অপশন দেয়। আমরা মিডল ইস্ট বলতে যা বুঝি, মিডল ইস্ট ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট অফ দ্যাট। অনেকে মনে করে এটা বোধহয় অতটা প্রগ্রেসিভ না, আমার মনে হয় রাস্তায় আটকায় রাখবে, আমাকে বাইরে যেতে দিবে না। আমাকে সেদিন, সেদিন না কিছুদিন আগে একজন ওপেনলি বলছো, স্যার ওখানে গেলে তো বাসায় সন্ধ্যা পরে বাইরে দিবে। আমি তোমার কে বলছি? দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ওদের সোশ্যাল স্ট্রাকচার আমাদের থেকে অনেক বেটার, অনেক সিকিউর স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। মানে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেক ভালো। এবং বুঝতে হবে ওদের কাছে টাকা আছে, আমেরিকা চলে তো ওদের টাকা দিয়ে।
তো যার কাছে টাকা আছে তার কাছে গেলে লাভ আছে। আলটিমেটলি উই আর অল ট্রাইং টু আর্ন আ গুড লিভিং। তো যেখানে ভালো হয় সে জায়গায় দেখো, সমস্যা কি? ইনফ্যাক্ট এই জামানায় এসে খুব ভালো এসকেপ রুট হইলো তুমি ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করবা, 2-1 বছর চাকরি করবা, চাকরি করে তোমার ট্যাগ লাইন লাগাবা। যেমন ধরো আদিবা, লেটস সে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ইউএসএ তে গেল, ইউএসএ তে সে XYZ ইঞ্জিনিয়ারিং XYZ ইউনিভার্সিটি থেকে পড়লো, 2 বছর কোন একটা জায়গায় নর্মাল একটা কোম্পানিতে কোন একটা জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করবে। তুমি কিন্তু আমেরিকান ইঞ্জিনিয়ার। তুমি যখন মিডল ইস্টে অ্যাপ্লাই করবা, তুমি কিন্তু বাংলাদেশের আদিবা থাকবা। তুমি কিন্তু লেটসে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পড়া, ক্যালটেক ইউনিভার্সিটির কোন এক জায়গা থেকে পড়া একটা আমেরিকান গ্রাজুয়েট থাকবা। তখন কিন্তু তোমাকে বাঙালি মনে করবে না। তখন তোমার পেমেন্ট নেগোশিয়েট করতেও ইজি হবে, তোমার একসেপ্টেন্স বেশি হবে, এন্ড তোমাকে ওরা আরো ভালোভাবে পুল করতে পারবে। এটা খুব ভালো এসকেপ রুট, যে তুমি পড়াশোনা করো ওয়েস্টার্ন কান্ট্রিতে, কিন্তু কাজটা তুমি মিডল ইস্টে যেয়ে করো। দুইটা অ্যাডভান্টেজ আছে। আমি তো বুড়া হয়ে গেছি, মানে আমি বুড়া হয়ে গেছি বলতে বুঝেছি আমি দুনিয়া বেশি দেখছি। ট্যাক্স ইজ আ বামার। তোমরা যখন টিউএসএ তে কাজ করবা, 40% ট্যাক্স। সহজ অঙ্ক হইলো 100 টাকা তোমাকে দিব, 40 টাকা ছিড়া তোমার 60 টাকা পকেটে নিয়ে বাসায় যেতে পারবা। তো তুমি যদি তোমার ইনকামের অর্ধেক টাকা ট্যাক্সে দিয়ে দাও, তাহলে কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, তোমার বেতন $120,000। ইমাজিন $120,000 থেকে তোমার 50,000 টাকা গভর্নমেন্টের ফান্ডে দিতেছো, কলিজা কেটে যাবে। হ্যাঁ, দিবে। ওই দেশে যারা চাকরি করে সবাই দেয়। এবং ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো না। বাংলাদেশে যেমন ট্যাক্স টুক্স ফাঁকি দেওয়ার সিস্টেম আছে, ওখানে ট্যাক্স ফাঁকি দিতে পারো না, ট্যাক্স কাইটে তারপর হাতে স্যালারি দিবে। তুমি বুঝবা না তোমার আসল স্যালারি কত ছিল। তো ট্যাক্স খুব ইম্পর্টেন্ট। আর মিডল ইস্টে গেলে সবচেয়ে বড় সুবিধা নো ট্যাক্স, জিরো ট্যাক্স। এত টাকা আছে, তোমার এই 40% টাকার ওর দরকার নাই। ও উল্টা তোমাকে টাকা দিতে পারে। তো এই জন্য মিডল ইস্টে চাকরি করা ভালো। আর মিডল ইস্ট তার সিটি গ্রো করাতে চাচ্ছে, তার ট্যালেন্টেড মানুষ দরকার। হ্যাঁ, বাঙালিরা ওখানে যে ভালো করতে পারে না, বিকজ আসলে আনফরচুনেটলি উইথ অল ডিউ রেসপেক্ট, বাংলাদেশ থেকে কারা যায়? এরা তো ওয়ার্কার, লেবার্স। এরা তো আসলে এদের স্কিল নাই তো। এরা হয়তো ধান খেতে আগে কাজ করছে, ও কি যায় ওখানে পারবে রাস্তাঘাটে কনস্ট্রাকশনের কাজ করতে? ট্রেন না তো। খালি শরীরে শক্তি থাকলে তো হয় না, মাথায় তো বুদ্ধি থাকতে হবে। তো এডুকেটেড মানুষ যখন ওইখানে যারা যায়, আর ভালো করে তো, তো খারাপ না, ভালোই আছে। হ্যাঁ, মিডিয়া কাভারেজ কম, এই জন্য আমরা এগুলোর ব্যাপারে জানিও না। এবং মানুষ যেটা জানে না সেটাকে মনে করে এটা তো ভয়ঙ্কর। আসলে তো এটা ভালো ভালো জিনিস। সিকিউরিটি খুব ভালো, থাইকা আরাম, কোনো পলিউশন নাই, কিছু নাই, ক্রাইম রেট সব থেকে মিনিমাম। তুমি ইউএসএ যাও, অস্ট্রেলিয়া যাও, ইউরোপে ক্রাইম রেট কম। সব থেকে লোয়েস্ট ক্রাইম রেট কিন্তু মিডল ইস্টে। মিডল ইস্টে কোনো ক্রাইম রেট, ক্রাইম কে করবে এখানে? ক্রাইম করার সাহস কারো নাই কেউ। খবর আছে, ওখানে যা চুরি চামারি টুকটাক যা করে বাঙালিরই করে। হ্যাঁ, স্যাড। ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি, বাঙালিরা কম চুরি করে কারণ বাঙালিরা অনেক ভয় পায়, মনে করে দেশে যদি পাঠায় দেয়। ইন্ডিয়ানদের অনেক সাহস হয়ে গেছে, ওদের কমিউনিটি অনেক স্ট্রং, ওরা দুমদাম চুরি চামারি করে ফেলায়। আর পাকিস্তানিরা না ইন্ডিয়ায় পড়ে না বাংলাদেশে পড়ে, মাঝামাঝি একটা পর্যায়ে থাকে। তো এইসব জায়গায় দেখতে পাবো ওদেরও ভালো ভালো ইউনিভার্সিটি আছে। হংকং এ হইতে হবে এমন কোনো কথা নেই। মিডিল ইস্টেও দেখো, খারাপ কি? তুমি চান্স পাইলে যা পড়লা, ভালো তো, সমস্যা নেই। আর ওখানকার মানুষজন ভালো, ওরা তোমাকে বদার করবে না। তুমি কি করে না, ওর মাথা ব্যথা না, ওর বহুত টাকা আছে, নট ইন্টারেস্টেড বাই আস। ওরা চায় ওদের অ্যাফেয়ার্স কে ভালো করে দেখতে পারে, ম্যানেজ কে করতে পারে। সো সব মিলাই জিলাই দেখো, মিডল ইস্টে যাওয়া ভালো। আমি যদি ইয়াং থাকতাম এখন, আমি তাহলে মিডল ইস্ট চিন্তা করতাম। ভালোই লেখা আছে, খারাপ লাগে না। সব দিক দিয়ে সুবিধা তো, ট্যাক্স নাই, আরামে থাকবা। আর ইউএসএ গেলে বহুত ট্যাক্স। আমার যেই ফ্রেন্ডে আমি ফোন দিই, খালি গালাগালি করে গভর্নমেন্টে। কেন? ট্যাক্স অনেক বেশি আর ইনফ্লেশন গ্লোবাল। এখন তো গ্লোবাল ইনফ্লেশন, সব প্রোডাক্টের দাম বেশি। সৌদিতেও দাম বেশি, আমেরিকাতেও দাম বেশি, কিন্তু সৌদিতে তো পুরা টাকাটা তোমার কাছে থাকে, তোমার পেমেন্ট করতে ইজি হয়। আমেরিকায় তো তুমি টাকা কাইটা, ধর একটা ইলিশ মাছ কিনছো, ইলিশ মাছের মাথা লেজ কাইটা তারপর তোমার কাছে। খুব বেশি মাছ তো থাকলো না, তোমার বিড়ালকে তুমি কি খাওয়াবা? আর মিডল ইস্টে এরকম ট্যাক্সের ঝামেলা কম, দেখতে পাবো। ওয়াইড ভাবে চিন্তা করো। আর বাংলাদেশে থাকো, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে থাকলে প্রোটোকল হইলো তুমি আন্ডার গ্রেডে খুব ভালো জিপিএ মেনটেন করবা, থার্ড ইয়ার থেকে জিআরই পড়া শুরু করবা। তোমার আন্ডার গ্রেড যেদিন শেষ হবে তার পরের মাসে যে তুমি বিদেশে চলে যেতে পারো। এইভাবে করে বাংলাদেশে পড়ো। বাংলাদেশে থাকলে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। থাকো, কোনো সমস্যা নেই, জিপিএ ভালো মেনটেন। বাংলাদেশে থাকলে আরো সুবিধা, বাংলাদেশে থাকলে জিপিএ মেনটেন করা অনেক ইজি। ক্লাসে যেটা পড়ায় ওইটা বোঝার চেষ্টা করবা, না বুঝতে পারলে ওটা মুখস্থ করবা, তারপর চলে যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখন তাহলে আছে খালি মালিয়ারে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা দেখো, সরি বেশি জ্ঞান দিয়ে ফেলাইলাম। আচ্ছা ওদেরকে একটা ভেক্টরের কোশ্চেন একটু দেখায়। আচ্ছা ওদেরকে আমি যে ভেক্টরের ওয়ার্কশিট দিছিলাম, যেটা তোমরা এখনো করো না, এটা কিন্তু কইরো। হ্যাঁ আমি একটু ওদের এই ম্যাপটা দেখে তোমার প্রবলেম দেখা দিচ্ছি। আজকে আমি একটু গ্রাফ বুঝাই দিব। ইউএসএ তে তোমাদের থেকে এবার কেউ অ্যাপ্লাই করে নাই ভিসার ভয়ে? ভিসা কি একদমই দেয় না নাকি কম দেয়? হ্যাঁ। হুম। এখন একটু অবস্থা খারাপ, এটা ট্রু। ওদেরটা আসলে তো আবার বোঝা যাবে। আবিররা ভালো টাইমে গেছে, ভালো টাইম গেছে, ওদেরও প্রবলেম হয়েছে কিন্তু মানে ইভেনচুয়ালি চলে দিতে পারছে। সাদমান ইউএসএ যাবে না, সাদমান অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতেছে, অস্ট্রেলিয়া বোধহয় মোটামুটি কাজ আগাইছে। এখন কই জানি গেছে, চায়না না কই জানি গেছে, নক দিছিল সেদিন। আচ্ছা এই ম্যাথটা একটু দেখাই দিই, এটা যদি স্কুলের পরীক্ষা আসছিল দেখো, খেয়াল করো দুইটা লাইন আছে, একটু পড়ো একবার বলতেছে। হ্যাঁ। হ্যাঁ প্রথম কথাটা কি, এই যে দুইটা লাইন আছে তারা কি করবে, ইন্টারসেক্ট করবে। তো যখনই মিট করবে, কাট করবে, ইন্টারসেক্ট করবে দুইটাকে, তাহলে কি করতে হবে, ইকুয়েট করতে হবে। ইকুয়েট করবা, ইকুয়েট করলে দেখা যাবে ইভেনচুয়ালি পয়েন্ট অফ ইন্টারসেকশন আসবে এইটা। এটা তোমরা পারবা। এটার পর আমাদেরকে নাম্বার বিতে বলছে যে দুইটা লাইনের মাঝখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার জন্য। এটা তো এখানে একটা আর্মকে এ ধরতে হয় আর একটা আর্মকে বি ধরতে হয়, সিন্স এখানে কোনো কোঅর্ডিনেট নাই, খালি একটা কোঅর্ডিনেট আমরা জানি, তাহলে এ কি হবে, L1 এর ডিরেকশন ভেক্টর। তাহলে এ এই কোয়েশ্চেনের জন্য আসবে 2 - 3 6। জুবাইর খেয়াল করো, অহনা খেয়াল করো, রাজিয়া দেখ, ওদের ওরা একটু এইটুক করছিল, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আর আরেকটা আসবে 5 - 1 - 3। তো তারপর আমরা যেভাবে ট্রেডিশনাল অ্যাঙ্গেল বের করি সেই ট্রেডিশনাল অ্যাঙ্গেল বের করবা, তাতে অ্যাঙ্গেলের কস থিটার ভ্যালু আসতেছে এইটা। হ্যাঁ 7√35, and eventually theta value 74.6, তার মানে acute angle, the angle between them is acute. Anyway, so far so good, no problem with that. Now an interesting piece of question, that interesting piece of question is, there is a circle. Okay, there is a circle, the center of the circle is obviously A, and A had another identification. What was that? It was the point of intersection between L1 and what, L2. আচ্ছা, তো এরপর বলতেছে আমরা যে সার্কেলটা নিয়ে কাজ করতেছি সেই সার্কেলটার রেডিয়াসের ভ্যালুটা বলা আছে, সেই সার্কেলের রেডিয়াসের ভ্যালু হচ্ছে 35, এন্ড সার্কেলটা কাটস দ্য লাইন L1 at 2 পয়েন্ট P and Q। তার মানে আমাদের সার্কেলটা L1 কে দুইটা পয়েন্টে কাট করে, কে কে, P আর Q। আচ্ছা, given that x coordinate of P is greater than the x coordinate of Q, find the coordinate of point Q। তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু L2 তেমন কোনো গল্প নাই। আচ্ছা, L2 গল্প নাই, হ্যাঁ L2 আমাদের কি পয়েন্ট অফ ইন্টারসেকশন, বাট L2 নিয়ে ওরা আপাতত কিছু বলে না। তাইলে দ্য ওয়াইজ থিং টু ডু উড বি টু ইগনোর L2 কমপ্লিটলি, to ignore L2 completely. So let's draw a circle, right? Okay. Since it's a circle, obviously the circle has a center. What's the center? A. Okay. Then the circle is intersecting the lines at point P and Q. Correct? Okay.
আচ্ছা, এই লাইনটার নাম কি L1। হ্যাঁ, তোমার যদি বেশি ডিসকমফোর্ট লাগে, তুমি যদি L2 আঁকতেই চাও আঁকতে পারো। এখন L2 আমাদের সার্কেলকে কোথায় কাট করে সেটা আমরা জানি না, জানার দরকার নেই। ফাইন। এখন বলতেছে এক্স কোঅর্ডিনেট অফ পি ইজ গ্রেটার দেন এক্স কোঅর্ডিনেট অফ কিউ। আচ্ছা, খুব ভালো কথা, আমরা কিন্তু এর কোঅর্ডিনেট জানতাম। এর কোঅর্ডিনেট কত? এত। বলো বুঝছি কিনা। এখন আমাকে বলো, কিউ এটা তো সার্কামফারেন্স আছে, বা পি এটা তো সার্কামফারেন্স আছে, এটা নিয়ে কি আমাদের কোনো ডাউট আছে? আমরা কি বলছি, একটা লাইনের মধ্যে হাজার হাজার পয়েন্ট থাকতে পারে, হাজার হাজার পয়েন্ট, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের একটা ডিস্টিংটিভ ল্যামডার ভ্যালু থাকবে। তাহলে পি পয়েন্ট বা কিউ পয়েন্টে ল্যামডার ভ্যালু কি হবে আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম পি পয়েন্ট বা কিউ পয়েন্টে ল্যামডার ভ্যালু ইজ ল্যামডা। ওকে। তাহলে পি বলো আর কিউই বলো, তার কোঅর্ডিনেটটাকে কি লেখা যেতে পারে? 4 + 2 ল্যামডা, 4 - 3 ল্যামডা, অ্যান্ড 6 ল্যামডা - 5। আগে বলো এটা লেখা যাবে? এখন আমার মন চাইলো আমি মডিউলাস অফ এ কিউ বের করব। কেমন করে বের করব? এটা থেকে এটা কি করব? মাইনাস করব। আচ্ছা। অথবা এটা থেকে এটা কি করব? মাইনাস করব। x2 - x1 হোল স্কোয়ার, y2 - y1 হোল স্কোয়ার, z2 - z1 হোল স্কোয়ার। এটাই তো দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বের করার ফর্মুলা। তো লিখি। তো যদি লিখি আমরা দেখব, প্রথমটা আসতেছে এন্ড, পুরোটা ইকুয়েট করলে এই ভ্যালুটা কি আসা উচিত? রেডিয়াস। রাইট। সলভ করো। তোমরা যে বেশি অ্যাঙ্গেল টানতে চাইছো এই জন্য মুশকিল হয়ে গেছে, অ্যাঙ্গেলটা কাজে আসবে না। কোনটা? 186 হবে? 196 হবে? 30? ও হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একটা স্কোয়ার দিতে ভুলে গেছি। ল্যামডার ভ্যালু একটু দেখো তো কত আসে। একটু ভুল হয়ে গেছে, আরেকবার করো। 1029 হবে। আমি স্কোয়ার দিইনি।
ইয়েস। এবার দুইটা কোঅর্ডিনেট বের করো, L1 এর মধ্যে বসাও। আচ্ছা, দুইটা কোঅর্ডিনেট বের করার পর ওরা আমাদেরকে বলতেছে যে কোনটা পি হবে কোনটা কিউ হবে। এখানে একটা হিন্ট দেওয়া ছিল, এক্স কোঅর্ডিনেট অফ পি ইজ গ্রেটার। লাস্টে কিন্তু এটা স্পেসিফাই না করলে 1 মার্ক কেটে দিবে, ঠিক আছে? খালি র্যান্ডমলি দুইটা লিখলে হবে না। আবার বলো, এই যে পিঙ্ক, ঠিক আছে, এটা একটু লেখা নাও। এটা ইজি ছিল। হুম। তোমরা যদি L2 কে ইনভলভ করতে চাও তাহলে কষ্ট হয়ে যাবে, আর যদি L2 কে না ইনভলভ করো তাহলে অতটা কষ্ট হওয়ার কথা না। শেষ লেখা? আচ্ছা রাজিয়া, সেট এস এর কোথায় প্রবলেম হয়েছিল বলো। আচ্ছা, সরা দিল। আচ্ছা, নাম্বার 8 এর শর্টেজ ডিস্টেন্স। এই কোন ওয়ার্কশিট আমি দেখো। ও, আচ্ছা, ভুল ওয়ার্কশিট হতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এটা একবার পড়ো। জুবাইর, এটা শেষ করে ফেলো কিন্তু। আচ্ছা দেখো, এখানে আমরা কি কি জানি পড়ো, একবার ফুল কোশ্চেন পড়ো না। দেখো, তাহলে কয়টা লাইন দিয়ে দিছে? দুইটা। সেই দুইটা লাইন কোথায় ইন্টারসেক্ট করে? পয়েন্ট এ তে। রাইট ডাউন দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ। এটা ওই যে এই মাত্র যা করলাম অনেকটা তার মতোই। তাহলে এর কোঅর্ডিনেটটা আমরা লিখবো, এর কোঅর্ডিনেট কত আসছে জানি? 207, রাইট? তারপর দুইটার মাঝখানে অ্যাকিউট অ্যাঙ্গেল বের করতে বলছে। তো এটা তো পারছো রাজিয়া, তাই না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার আসছে হইলো, ও শো দ্যাট সাইন থিটা। তা কস থিটাটাকে বের করতে হবে। কস থিটা বের করে, কস থিটার ভ্যালু আসছে 1/3, ঠিক আছে? আর ওরা যেহেতু সাইন থিটা বের করতে বলছে, আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে বসায় আমরা সাইন থিটাটা বের করব। সাইন থিটার ভ্যালু দেখতে পাচ্ছি 2√2 / 3 আসছে নাকি? ওকে, এটাও পারলাম। এবার বলতেছে যে there is a point called B
on the line L1 where the value of lambda is 1 4 আমরা তো বলেই নিছি প্রত্যেকটা লাইনের মধ্যে একটা ডিস্টিংক্ট পয়েন্ট থাকে। তাহলে এখান থেকে আমরা বির কোঅর্ডিনেট বের করে নিব। বির কোঅর্ডিনেট কি বের করতে পারছো রাজিয়া? কত আসছে আব্বু? 10 - 8 11। আরেকটা কথা বলছে, সেটা কি? There is another point called C, but it lies on a different line called what? L2, and এখানে একটা রিলেশনশিপ আমাদেরকে দিয়ে দিছে। কি বলছে? AC equals to 2AB। ঠিক আছে, ফাইন্ড দ্য এক্সাক্ট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। এখান থেকে তো প্রবলেম শুরু হয়েছে। আচ্ছা, আমরা একটু পুরা পিকচারটা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে দুইটা কি ছিল? লাইন ছিল, তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল ছিল। তো যদি আমরা অ্যাঙ্গেল বের করি নাই, আমরা এভাবে আঁকতে পারি। মনে করো এটা L1, এটা L2, তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে। এখন বলতেছে পয়েন্ট অফ ইন্টারসেকশন এ বের করো। বের তো করে ফেলছি, এর কোঅর্ডিনেট আমাদের কি আসছে? 2 0 7। তারপর ওরা বলতেছে L1 এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে যার নাম হইলো কি বি। বির কোঅর্ডিনেটও সামহাও আমরা বের করছি। এবার বলতেছে L2 এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে যার নাম হইলো কি সি। আর বলতেছে যে AC ইকুয়ালস টু টোয়াইস অফ এবি। সি কই আছে বলা মুশকিল। সি রাইটেও থাকতে পারে, সি লেফটেও থাকতে পারে, উই ডোন্ট নো ইয়েট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফাইন্ড দ্য এক্সাক্ট এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ABC। এটাও পসিবল রাজিয়া, আবার এটাও পসিবল, রাইট? আচ্ছা, তুমি সব কথা বাদ দাও, তুমি আগে এটা বলো আমাকে, যদি আমরা চাই আমরা মডিউলাস অফ AB বের করতে পারবো না? হুম, এটা একটু বের করো। হুম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মডিউলাস অফ AC কত হবে বলো তো? 24, রাইট? বুঝতে পারছি রাজিয়া? এখন বলো, এরকম কোনো কোয়েশ্চেন না হইয়া কেউ যদি তোমার নর্মাল একটা ট্রায়াঙ্গেল এঁকে দিত আর বলতো রাজিয়া এটা এ, এটা থিটা, এটা বি, এটা সি। মনে আছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কেমনে বের করে? হাফ AB, যার ভ্যালু হইলো 12, যার ভ্যালু হইলো 24 ইন্টু সাইন থিটা। এটাই তো তুমি করতা। এখন আমাকে বলো, সাইন থিটা, সাইন থিটা এটার ভ্যালু তুমি এখানে বের করছো না, তাই না? এখন বের করো তোমার এরিয়া কত আসছে। 96√2। ওকে, আই থিঙ্ক এইটুক পর্যন্ত আমরা মোটামুটি পারলাম। ওকে, এখন আবু, এখানে আমরা কি করছিলাম? কনসেপ্টটা কি ছিল তোমরাও দেখো। কিউ ইজ আ পয়েন্ট দ্যাট লাইজ অন আ লাইন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লাইন? L1. L1 has millions and billions of points, right? Okay, and each point is is distinct because it has a different value of what? Lambda. ল্যামডার ভ্যালু ডিফারেন্ট আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডা আসবে। একটা ল্যামডার জন্য, একটা ল্যামডার জন্য তো একটাই আউটপুট আসবে, তাই না? আমি যখন একটা লাইনের ইকুয়েশন লিখি, আমি ল্যামডার ভ্যালু যখন বসাচ্ছি, আমি কি মাল্টিপল কোঅর্ডিনেট পাচ্ছি? পাচ্ছি না তো, একটাই পাচ্ছি না। একটা ল্যামডার জন্য তো একটাই কোঅর্ডিনেট পাবো। ঠিক আছে, এই জন্য দেখা যাবে একটা লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, হাজার হাজার মিলিয়ন্স অফ পয়েন্ট থাকতে পারে, বাট প্রত্যেকটা পয়েন্টে ল্যামডার একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, তাহলে অল্টারনেটিভলি রাজিয়া আমাকে যে প্রবলেমটা দিছে, সেখানে একটা পয়েন্ট আছে, তার নাম কি? সি। এখন সি কোথায় লাই করে? L2 এর মধ্যে লাই করে। এখন L2 পয়েন্টে মিউ এর ভ্যালু তুমি কি জানো? জানো না। তাহলে সির কোঅর্ডিনেট কে তুমি কি লিখতে পারবা? তুমি বলতে পারবা OC ইকুয়ালস টু, যেটা হইলো L2 এর ইকুয়েশন, কি? 2 + 8 মিউ, 4 মিউ,
7 প্লাস মিউ, এটা লিখবা না? আচ্ছা এখন বলো, এর কোঅর্ডিনেটটা, এটা তো তুমি আগেই বের করছো, এর কোঅর্ডিনেটটা তোমার কত আসছে? 2 0 7, ঠিক আছে রাজিয়া? এখন আমার মন চাইলে আমি মডিউলাস অফ এসি বের করব। কেমনে বের করব? দুইটা মাইনাস করব, স্কোয়ার করব, রুট করব, কিন্তু এটা করলে কি হয় সেই ভ্যালুটা আমরা জানি, তাই না? বিকজ আমাকে তো আগে বলছে এসির ভ্যালু এবির কি হবে টুয়াইস। তাহলে এটাকে তুমি সলভ করো, মিউ এর ভ্যালু বের করো, মিউ এর দুইটা ভ্যালু আসবে। মিউ এর যদি দুইটা ভ্যালু হয় তাহলে সির দুইটা লোকেশন থাকতে পারে, দেখছো? সির দুইটা লোকেশনের জন্য দুইটা মিউ এর ভ্যালু, তাহলে ডান দিকে থাকলে একরকম কোঅর্ডিনেট, তখন মিউ এর একরকম ভ্যালু, বাম দিকে থাকলে মিউ এর আরেক রকম কোঅর্ডিনেট, তখন আরেক রকম ভ্যালু। বুঝতে পারছি? করো, শেষ করো। আর্ক সাইনের গ্রাফ টাফ কিছু দিছিল পরীক্ষা আজকে না? হুম। রমক দেয়নি? এত কম কেন? অবশ্য অনেকেরই তো আসলে সিলেবাস সিলেবাস এখনো শেষ হয় নাই। হ্যাঁ। তোদেরটা কি ওই যে 6 sin² থিটা cot 2 থিটা 4 sin থিটা cos থিটা, এটা বলো তো কি একটু ফার্স্টলি। এটা না দেবে। এক মিনিট দাঁড়াও দেখি খুঁজে পাই কিনা।
দিলে এমন ট্রমা খাইছে কোয়েশ্চেন শুনতে মুখস্থ করে ফেলছি। দেই তুমি কি বাইরে বসে হাতে চিপা দিয়ে রেখে রাখি? কখন দিচ্ছি। ও এটা এটা থেকে এটা যেতে হবে আইডেন্টিটি। আদিও তুমি তো শিওর না রাইট হ্যান্ড সাইডে কোনো ডাবল এঙ্গেল ট্যাঙ্গেল নেই? সাইন 3 থিটা, আচ্ছা। আদিবা, তুমি সাব্বির স্যার কাছে করো না? তুমি একটু যাই জেন ব্যাচের এই টু রুটিনটা আমার এনে দিও তো। আজকে যাবা ক্লাস করতে? কালকে যাই আমার ছবি তুলে টেক্সট করো, ঠিক আছে? যেটা নতুন শুরু হবে। অশোক, তোমারটাই তো জেন, তোমার রুটিন কি? তুমি জেন ব্যাচে না সাব্বির স্যারের? ছি 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 ছি। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা ক্লাস করো? আসলেই
ইংলিশ ক্লাস নেয় 10টা থেকে 12:30 নেয়, আড়াই ঘন্টা করে সপ্তাহে ইংলিশ ক্লাস নেয়, আর মানডে রোজটা 10টা থেকে 12:30? তুমি কি বুঝা বলতেছো? আমার ক্লাসে 10টা থেকে 12:30 ফিজিক্স ক্লাস? এটা করে মানুষ? আমি চিন্তা করতাম সবাই করতেছে। এখন কয়টা পর্যন্ত নেয়? এখন হচ্ছে 5টা মিটার হচ্ছে, আর যখন আমি এক্সারসাইজ শেষ হয়ে গেছে শেষের দিকে উনি হচ্ছে 10:30 থেকে 12টা গেছে সপ্তাহে দিনে বের হচ্ছে। আচ্ছা, আবার বাড়াই দিছি। মানে এটা কি 10টাতে শুরু হয়? স্যার একদম কাটাতে 10টা শুরু করে, আমরা হচ্ছে 12:30 12:30 এই লোক তো ইনক্রেডিবল। আচ্ছা, এই যে দুইটা টার্ম পাইছি, দেখো, এটারে বসাবো এই জায়গায় আর এটারে বসাবো এই জায়গায়। কস স্কোয়ার থিটাটাকে চেঞ্জ করে ফেললাম, কস স্কোয়ার থিটাকে চেঞ্জ করে লিখবো 1 - sin²। এটুকু কি আমরা বুঝতে পারছি আদিবা? এখন দেখো এখানে এটা একটু ফ্যাক্টরাইজ করো তো ক্যালকুলেটরে। মনে হয় একটা রুট আসবে, একটা রুট আসবে, এন্ড সেটা -1 হবে মনে হয়। আসে না? আর তো রুট আসে না, আসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। এখন এই জিনিসটা বলো, এই কিউবিক ইকুয়েশনটা আমরা যদি কেউ সলভ করতাম, ধরো আমাকে কেউ একটা ইকুয়েশন সলভ করতে বলছে এই রকম, ঠিক আছে? এটা আমরা লং ডিভিশন করতে পারতাম না? হ্যাঁ, প্রথমে কি নিতাম? প্রথমে নিতাম হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে কিন্তু আর ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে না। করা যাবে মানে ডেসিমেল আসবে। তাহলে আমরা আমাদের নিচের ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি? একটা যেহেতু 1 ছিল, এটা লেখা যাবে না? আর ওইটা কি? আমি বলছি, হ্যাঁ, তোমরা কি ডিনোমিনেটরটা বুঝছো কিনা বলো। আমি এক্স গুলাকে সাইন থিটা দিয়ে রিপ্লেস করে ফেলছি। এখন আমি এটা কাটাকাটি করতে চাই, নাহলে তো উপরে প্লাস আনতে পারবো না। তাহলে এই জায়গা থেকে, এক্সকিউজ মি, এই জায়গা থেকে আমি কি করবো? -1 কমন নিব। তো যদি -1 কমন নেই, সেটা দেখতে কেমন হবে? 1 - sin থিটা, আর এখানে মাইনাসটা লিখলাম। তাহলে কাজটা কি হবে? এটা কাটবে, আর এই মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবো, তাইলে যে শো হবে। এটা একটু ভেজাল আছে।
এটার উপর স্টেপ বললাম অসুবিধা স্যার এটার এখন যদি এডএক্সেল এর স্টাইলে মার্কিং করা হয় তাহলে অনেক কম মার্ক দিবে, আর যদি স্কুলের স্টাইলে মার্কিং করা হয় তাহলে অলমোস্ট পুরোটাই দিবে, হয়তো 1-2 মার্ক কাটবে। ট্রিকটাই তো এই স্টেপে, এই ম্যাথস এর মানে এটা তো আসলে এল, হ্যাঁ 2 তো দিবে, 2 2, হ্যাঁ রাইট। আচ্ছা তোমরা এখানে একটা টাইটেল দাও, লেখো ট্রিগোনোমেট্রিক কার্ভ স্কেচিং। P3। ওকে, এখন একটা জিনিস দেখো, এগুলা তোমাদের একটু কষ্ট করে কপি করতে হবে। কেন কপি করতে হবে? কপি না করলে তোমরা বুঝতে পারবে না। আমি আবার তোমাদেরকে প্রিন্টেড ইয়াটাও দিব, কিন্তু কপিটা করা দরকার। একটু দাঁড়াও। হ্যাঁ, কি অবস্থা এখন? ওর তো যে ঠান্ডা লাগছে বুঝছো, এই জন্য তো আমি ইয়া আছি। আমি এসে পড়বো, আগে এসে পড়বো, 8টার মধ্যে এসে পড়বো ইনশাল্লাহ। না হলে আমি আগে আসবো না, আমি আরো আগে আসবো না। না যাও না, এখানেই থাকো। হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকো। এটা নিয়ে তুমি এখন চিন্তা করো না। হুম, ঠিক আছে, ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আমাদের সাইন কার্ভ মনে আছে না? এটা একটা টিপিক্যাল সাইন কার্ভ, বেশি লেভেলের ঝামেলা যায় না। এটা হইলো 0, এটা হইলো পাই, এটা হইলো 2 পাই, আবার -পাই, আর এটা হলো কত, -2 পাই। ঠিক আছে, এই যে সাইন কার্ভ আমরা আঁকলাম, y = sin θ। এখন তোমাদের কি মনে আছে কোসেক থিটা যে আমরা শিখছিলাম, অনেক আগে শিখছিলাম? কোসেক মানে কি ছিল? 1/sin। তার মানে সাইনের ভ্যালুটা তাকাও, পেনের টিপ হইলো সাইন, পেনের টিপ সাইন, এটাকে উল্টাই দিতে হবে। 1/, মানে কি উল্টাই দিতে হবে, রেসিপ্রোকাল করতে হবে। তো এখন আমাকে বলো, এই জায়গাটায় সাইনের ভ্যালু কত? একটু দেখো, এখন লিখো না, এটা একবার বুঝলে কার মাথায় গেঁথে যাবে। মুখস্থ করার থেকে সিস্টেম মনে রাখলে ইজি, এটা পরীক্ষা আসার চান্স কম, আসলেও সেটা 2-3 মার্কের, কিন্তু ফিউচারের জন্য শিখে রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো, সাইনের হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 1, আর লোয়েস্ট ভ্যালু কত ছিল? -1। এই লোকেশনটায় সাইনের ভ্যালু কত? 0। এখন বলো তো 1/0 করলে আসলে কি হয়? না, 1/0 ডিনোমিনেটর 0, ইনফিনিটি হয়, তাই না? আচ্ছা, আবার এই লোকেশনটায় সাইনের ভ্যালু কত? 0। তাহলে 1/0 করলে কি হয়? ইনফিনিটি হয়। আবার এই লোকেশনটা সাইনের ভ্যালু কত? 0। 1/0 করলে কি হয়? ইনফিনিটি হয়। তাহলে সাইনের কার্ভ থেকে আমি যদি কসের কার্ভে যেতে চাই, কস না তো, কোসেকের কার্ভ, মাই ব্যাড। সাইনের কার্ভ থেকে আমরা যদি কোসেকের কার্ভে যেতে চাই, একটা ইজি হ্যাক হইলো, যেখানে সাইনের ভ্যালু 0 ছিল সেখানে কোসেকের জন্য ইনফিনিটি আসবে। সাইনের ভ্যালু যেখানে কি ছিল? 0, সেখানে কোসেকের জন্য কি আসবে? ইনফিনিটি। কারণ কি? 1/0 ইজ ইনফিনিটি।
এখন তাহলে কোথায় কোথায় ইনফিনিটি পাইলাম? আমরা ইনফিনিটি পাইলাম যেখানে পাই ছিল, যেখানে 2 পাই ছিল, যেখানে 0 ছিল, -পাই ছিল, এন্ড মাইনাস কি ছিল, 2 পাই ছিল। ঠিক আছে, ওই যে কোসেক মানে কি? কোসেক মানে 1/sin না? তাহলে সাইনের ভ্যালু এই জায়গায় কত? 0। সাইন থিটার ভ্যালু এখানে 0 না? তাহলে 1/0 মানে কি? ইনফিনিটি। এই জন্য যেখানে সাইন 0 ছিল সেই জায়গায় কোসেকের কি? ইনফিনিটি। ঠিক আছে তো? আচ্ছা, এই লোকেশন গুলা দেখো, ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট। যেমন এইসব লোকেশনে সাইনের ভ্যালু কত? 1। 1/1 কি হয়? 1ই হয়। তার মানে যেই সব জায়গায় সাইনের ভ্যালু 1 অর -1, সেখানে ভ্যালুটা কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এই যে এটা হলো 1 আর এটা হলো কত? -1। তাহলে বাকি জায়গাগুলোয় কি হবে? কোনো কিছুকে যদি উল্টায় দেওয়া হয় তাহলে ইনভার্টেড হয়ে যায় না? তাহলে ইনভার্টেড যদি হয় তখন গ্রাফের শেপটা হবে এই রকম। এই অ্যাসিমটটের মধ্যে সে জাস্ট উল্টায় যাবে। এই যে সাইনের গ্রাফ যা ছিল, কোসেকের গ্রাফ তার কি হবে? উল্টা। কিসের ভিতরে? অ্যাসিমটটের ভিতরে। তাহলে এই জায়গায় এটা যদি উল্টায় দিই এরকম হবে না? উল্টাই, আবার উল্টাই, এন্ড আবার উল্টাই। দেখছো? তাইলে কোসেকের গ্রাফ অন ইটস ওন যদি দেখা হয় এটা খুব বেগ লাগে, কিন্তু যদি সাইনের সাথে কম্পেয়ার করে দেখা হয় তাহলে কিন্তু আর বেগ লাগতেছে না। কি হয়? সাইন যা হয়, কোসেকের গ্রাফ তার উল্টায়। এই যে উল্টা, আবার উল্টা। এই দ্যাটস ইট। কথাটা বুঝতে পারছি? তাইলে কোসাইনের গ্রাফ যেই সব জায়গায় 0 ছিল, কোসেকের গ্রাফ সেই সব জায়গায় কি আসবে? ইনফিনিটি। আর যেই সব জায়গায় 1 ছিল ওই জায়গায় 1ই থাকবে, ওর -1ই থাকবে, and বাকি জিনিসটা কি হবে? উল্টায় যাবে। লজিকটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন এই রেসপেক্টে আমরা যদি এখন কসের গ্রাফটা চিন্তা করি, দেখো। এই দেখো, এটা একটা টিপিক্যাল কসের গ্রাফ। কস কোথায় কোথায় 0 হয়? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, মনে রেখো কিন্তু। এখন বল, এটা যদি কসের গ্রাফ হয়, এখন আমি এই কসের গ্রাফ থেকে কার গ্রাফ আঁকবো? সেকের গ্রাফ আঁকবো। নাও, ইফ ইউ রিমেম্বার, সেক কি ছিল? সেক ছিল 1/cos। তাহলে যেই সব জায়গায় cos 0 সেই সব জায়গায় সেকের গ্রাফটা কি হয়ে যাবে? অ্যাসিম্পটটিক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? তাহলে যেই সব জায়গায় cos 0 সেই সব জায়গায় আমরা এখন অ্যাসিম্পটস আঁকবো। 90-তে হবে, 270-তে হবে, -90-তে হবে, -270-তে হবে। এন্ড মনে রাখতে হবে কসের হাইয়েস্ট ভ্যালু 1 আর কি? -1। তো 1 এর জায়গায় তো 1ই থাকবে। এই, এই,
এই আর তারপর গ্রাফটা কি করতে হবে, উল্টাই দিতে হবে, উল্টাও। এই হচ্ছে তাহলে কার গ্রাফ, সেকের গ্রাফ, ঠিক আছে। এটা আঁকতে থাকো, আমি বলতেছি। টেনের গ্রাফ মনে আছে না? টেনের গ্রাফ কিন্তু নেচারালি কি হয়, অ্যাসিমটটিক হয়। যেমন একটা অ্যাসিমটট হচ্ছে +90, আর একটা অ্যাসিমটট হচ্ছে 270, অথবা সেম জিনিসগুলো নেগেটিভ দিয়ে, ঠিক আছে। তো আমরা টেনের গ্রাফটা আঁকি। আমি কিন্তু টেনের গ্রাফ আঁকতেছি, এখনো কটে যাইনি, কটে যাব। একটু জুম করে দিলাম। তাহলে এখানে একটা টিপিক্যাল টেনের গ্রাফ আমি এঁকে ফেলছি, তাই না? এখন বলো তো, টেন জিরো হয় কোথায় কোথায়? টেন জিরোতে জিরো হয়, টেন পাইতে জিরো হয়, 2 পাইতে জিরো হয়, এন্ড সেম জিনিসগুলা মাইনাসে সে কি হয়, জিরো হয়। তাহলে এখন বলো তো, কটের গ্রাফ যদি আমি আঁকি, তাহলে কটের অ্যাসিমটট গুলা কোথায় কোথায় হবে? কট মানে কি, 1/10, তাই না? কট মানে হচ্ছে 1/10। তাহলে যেখানে টেন জিরো ছিল, সেইখানে কটের গ্রাফ কি হবে, অ্যাসিমটটিক হবে। তাহলে অ্যাসিমটট গুলা আগে এঁকে নিই। কোথায় কোথায় হবে? যেখানে টেন কি, জিরো। ওকে। না, কট তো 1/10। আচ্ছা, তুমি আমাকে এখন একটা মজার কোশ্চেন বলো। এই যে অ্যাসিমটট আছে, অ্যাসিমটটের ভ্যালু কত, 1/0 না? এখন ওয়ান রে যদি 1/0 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে ভ্যালুটা কত হয়ে যায়, জিরো। ওয়ানকে 1/ইনফিনিটি করো না, তাহলে বুঝতে কষ্ট হবে। তুমি এভাবে চিন্তা করো, 1/ইনফিনিটি ক্যান বি রিটেন অ্যাজ 1/1/0, উইচ ইটসেলফ ইজ ওয়াট, জিরো। কথাটা বুঝতে পারছি? তাহলে যেখানে টেন কি ছিল, জিরো ছিল, সেখানে কটে কি আসবে, ইনফিনিটি। আর যেখানে টেন কি ছিল, ইনফাইনাইট, ওই জায়গায় এখন কি হবে,
তাহলে টেন জিরো হবে কোথায়? টেন আগে যেসব জায়গায় কি ছিল, ইনফিনিটি ছিল, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। এন্ড ওয়ান মোর থিং, যখন আমরা সাইন আর কস আঁকছি তখন গ্রাফটা উল্টায় গেছে, কি ছিল, ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে চলে গেছে। আর টেন এর সময় কি হবে, টেন কি রাইট টু লেফট নামে না? এই যে দেখো, রাইট টু লেফট নামে না? তাহলে উল্টাইলে কি হবে, লেফট টু রাইট হবে। আঁকো। এই তিনটা শেপ মনে রাখতে হবে, আরো আছে বলতেছি। আচ্ছা, এই গ্রাফগুলো আঁকার আগে, আচ্ছা তোমরা আগে এঁকে নাও, তারপর আমাকে বলো, আঁকো আগে। আচ্ছা, একটা জিনিস একটু বলি, আমরা যখন ফাংশন করতেছিলাম, আমরা লন এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটার কথা চিন্তা করি। দেখো, মাঝখান দিয়ে একটা লাইন আঁকলাম, এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যেই লাইন পাস করে তাকে কি বলা হয়, ওয়াই ইকুয়ালস টু এক্স না? আচ্ছা, এখন এক্সপোনেনশিয়াল গ্রাফের শেপ কিরকম হয়, এরকম, কোথায় কাট করো মানে, ঠিক কিনা? আর লনের গ্রাফটা তাইলে কেমন হবে, এক্স্যাক্টলি এরকম, ঠিক আছে? বিকজ লন এক্স অ্যাক্সিস কে কোথায় কাট করে, ওয়ান। এন্ড বুঝতে হবে, ই আর লন কিন্তু একজন আরেকজনের ইনভার্স। আমরা কি জানি, লন কে ইনভার্স করলে ই হয়, ই কে ইনভার্স করলে কি হয়, লন হয়। গ্রাফিক্যালি জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করবো কিভাবে, রিফ্লেকশন ইন দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। ইনভার্স করা মানে কি, এক্স কে ওয়াই কে নাও আর ওয়াই কে এক্স এ নাও। তাহলে আগে কাট করতো কোথায়, হ্যাঁ, আগে কাট করতো কোথায়, এই যে, আগে কাট করতো ওয়াই অ্যাক্সিসে, আর এখন কাট করে কোথায়, এক্স অ্যাক্সিসে। ঠিক আছে? তাহলে পুরা জিনিসটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। কথাটা বুঝতে পারছি? তাহলে ইনভার্স ফাংশন মানেই রিফ্লেকশন ইন দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। কথাটা বুঝতে পারছি? এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, মনে করো এই যে সাইনের গ্রাফটা আছে, সাইনের গ্রাফটা শুধুমাত্র এইটুক পোর্শন চিন্তা করো, 90 থেকে -90, এটা একটু তোমাদের মুখস্থ করতে হবে। এখন যে তিনটা গ্রাফ দিব এটা সে মুখস্থ করতে হবে, তুমি আইডিয়াটা বুঝো বাট মুখস্থ করো। এই যে সাইনের গ্রাফটা আছে, আমি যদি শুধু এইটুক জোন নিয়ে চিন্তা করি,
আমি ইচ্ছা করে এই জায়গাটা হাইলাইট করছি। এটা কতটুকু জায়গা বলতো? -90 থেকে কি পর্যন্ত? +90 পর্যন্ত। আবার এখানেও কি -90 থেকে +90, আবার ওইখানেও কি -90 থেকে +90 পর্যন্ত। বিকজ আমি কিন্তু পুরা গ্রাফটাকে চাইলেই ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনে রিফ্লেক্ট করে চিন্তা করতে পারবো না, মাথা মতো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য শুধু এই স্লাইসটুক চিন্তা করো, -90 থেকে 90 পর্যন্ত। ওই গ্রাফটাকে আমি যদি রিফ্লেক্ট করতাম তাহলে কি হইতো, ঠান্ডা মাথায় চিন্তা করো। এই গ্রাফের হাইয়েস্ট ভ্যালু কত? 1। তার মানে তার ওয়াই এর ভ্যালু হইল কত? 1। আর তার এক্স এর ভ্যালু কত? π/2। কথা বুঝতে পারছি? π/2 ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5। পাই মানে কত? 3 থেকে একটু বেশি। এটার অর্ধেক কত? 1.5, মনে করো 1.5। তাইলে এই গ্রাফটাকে যদি আমি উল্টাই দিই তাহলে ওয়াই অ্যাক্সিস এর নতুন ভ্যালু কি হবে? 1.5। আর এক্স অ্যাক্সিস এর নতুন ভ্যালু কি হবে? 1। অর মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়াই এর ভ্যালু হবে π/2, আর এক্স এর ভ্যালু কত হবে? 1। কথাটা বুঝতে পারছি? দেখি এই জিনিসটা আমরা মার্ক করে দেখানোর চেষ্টা করি। আগে এক্স অ্যাক্সিস এর ভ্যালু ছিল 1.5, এখন এক্স অ্যাক্সিস এর ভ্যালু হবে 1। মনে করো এখানে দেখাইলাম। আর এই -1 দেখছো? আগে ওয়াই এর ভ্যালু কত ছিল? 1 আর -1 এর মধ্যে। তাহলে এখন এক্স এর ভ্যালু হবে -1 আর 1 এর মধ্যে। আগে এক্স এর ভ্যালু ছিল π/2 আর -π/2, আর এখন হবে এইটুকের মধ্যে। একে দিই। এই এই। এখন এটা শেপটা ইমাজিন করা কষ্টকর, আমরা শেপটা মুখস্থ করার চেষ্টা করবো। একটু যদি শর্টকাটে চিন্তা করো, এটাকে রিফ্লেক্ট করলে কিন্তু এরকমই হইতো, তাই না? আচ্ছা, যাই হোক, তোমার এত কাহিনী মনে রাখার দরকার নাই, তুমি শেপ মুখস্থ করো। এই যে এটা আমাদের জোন। তাহলে এখানে কার গ্রাফ আঁকলাম? এখানে আমরা আঁকলাম সাইন ইনভার্স এক্স, যাকে বলা হয় আর্ক সাইন এক্স। অনেক কাল আগে টাইপ করার সময় মানুষ এই সুপারস্ক্রিপ্ট লিখতে পারতো না, টু দি পাওয়ার -1 টাইপ রাইটারে ছিল না। তো সেটা রিপ্রেজেন্ট করার জন্য তখন মানুষ কি লিখতো? আর্ক সাইন এক্স। জিনিস কিন্তু একই, কথা বুঝতে পারছি? তাহলে এটা কার গ্রাফ আঁকছি? সাইন ইনভার্স এক্স অথবা আর্ক সাইন এক্স, হুইচ ইজ রিফ্লেকশন ইন দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু এক্স। এটা মনে রাখতে হবে। এটার পর ট্যান এরটাও এঁকে দিচ্ছি, কস এরটাও এঁকে দিচ্ছি। ওই একই কাহিনী হবে, π/2 হবে এন্ড -π/2 হবে। খেয়াল করছো? সাইন আর কসের মধ্যে কিন্তু হালকা ডিফারেন্স আছে। দেখো, সাইন এরটা এই, আর ওটা কিন্তু এই। ঠিক আছে? শেপ যাতে ভালো হয়। এই পরেরটা কস ছিল না, সাইন তারপরে হ্যাঁ হ্যাঁ, আর কস আমি লিখে দিচ্ছি।
এই শেপ গুলো আমাদের একটু মনে রাখতে হবে। সরি সরি, একটু ভুল লিখে ফেলছি। এটা 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 না, এটা হলো আর্ক কস। এটা ঠিক আছে, এটা আর্ক সাইন। আর এটা হলো আর্ক কস। মাঝখানে একটা আর্ক টেন আমি এঁকে দিচ্ছি, তারা এটারে এইখানে নিয়ে আসি। হুম, টেন এর গ্রাফটা, আর টেন এর গ্রাফ কিন্তু আবার অ্যাসিম্পটোটিক, বিকজ অরিজিনাল টেন এর গ্রাফ অ্যাসিম্পটোটিক। এটা একটু ঠিক করে রাখো। আচ্ছা, আমরা নেক্সট উইক থেকে মানে স্যাটারডে থেকে মক শুরু করব। তোমরা মকের জন্য প্রিপারেশন নিয়ে এসো, আর আজকে থেকে ইয়ার ওয়াইজ হোমওয়ার্ক দিব, তোমরা দয়া করে হোমওয়ার্কটা করো। একটা P3 দিব, একটা P4 দিব। আসবে, হালকা চেঞ্জ আসবে। কিরকম চেঞ্জ আসবে? এক্স এর চেঞ্জ আর ওয়াই এর চেঞ্জ। যেমন এটার সাথে যদি +90 দিয়ে দেয়, তাহলে পুরো গ্রাফটা কয় ইউনিট লেফটে গেল। ধর এখানে লিখে দিল +1, তাহলে পুরো গ্রাফটা 1 ইউনিট লেফটে চলে যেতে পারে। বা এখানে লিখে দিল +2, তাহলে পুরো গ্রাফটা 2 ইউনিট উপরে উঠতে পারে। এরকম চেঞ্জ আসতে পারে। এই যে এখানে এক্স লেখা আছে না, ধর এখানে আমি লিখে দিলাম -1। -1 কি এক্স এর চেঞ্জ? এক্স এর চেঞ্জ অপোজিট হয়, তাহলে পুরো গ্রাফটাকে তুমি 1 ইউনিট রাইটে নিবা। তখন -1টা হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, আর 1 কি হয়ে যাবে 2, লাইক দ্যাট। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে। আমরা পেপার সলভিং করবো। তোমাদের আজকে বলে দিব কোন পেপার করবো। আমরা Jan 23 থেকে শুরু করবো। ওকে।